এবার হাতের নাগালে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ব্যাপক সামরিক মহড়া ইরানের। ভয়ে থাকা আমেরিকা কি পারবে হামলা ঠেকাতে? 667 কোটি মার্কিন ডলারের অস্ত্র নতুন করে ইসরায়েলকে দিচ্ছে আমেরিকা। কেন, কি উদ্দেশ্যে এত অস্ত্র দেয়া? টার্গেটকে? পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী হামলা ও নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত 68। হামলার জন্য ভারতকে কেন দুষছে পাক সরকার? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবার নিজেদের নাগালের মধ্যে থাকা মার্কিন যুদ্ধজাহাজ ঘিরে ব্যাপক সামরিক মহড়া শুরু করেছে ইরান। শত্রুদের উপর চাপ প্রয়োগ ও নিজেদের সামরিক দাপট দেখাতেই এই মহড়ার আয়োজন। ইরানের এই জোরালো তৎপরতায় উদ্বিগ্ন আমেরিকাও দিয়েছে পাল্টা হুঁশিয়ারি। মহড়ার নামে ইরানের কোনো ধরনের বিপজ্জনক তৎপরতা বরদাস্ত করা হবে না বলে হুমকি দিয়েছে আমেরিকা। ইরান কি তাদের আওতায় থাকা মার্কিন সামরিক বহরে আঘাত হানবে? আর এই হামলা ঠেকাতে পারবে কি ট্রাম্প বাহিনী? হিজল জুবারের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চলমান উত্তেজনার মাঝেই মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন রণতরী ঘেঁষে বড়সড় যুদ্ধ মহড়ার আয়োজন করছে ইরান। 2 দিন ব্যাপী এই লাইভ ফায়ার নৌ মহড়ায় তাজা গোলাবারুদ ও ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধ কিভাবে মোকাবেলা করা হবে তারই আংশিক প্রদর্শনী হবে এই মহড়ায়। আল জাজিরা জানিয়েছে রোববার হরমুজ প্রণালীতে শুরু হবে এই সামরিক মহড়া। এমন এক সময় এই মহড়ার ঘোষণা এলো যখন মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন সহ অতিরিক্ত সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বৈশ্বিক প্রেক্ষাপটে অতি গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী। এটি দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয়। সম্ভাব্য যে কোনো মার্কিন হামলার প্রতিক্রিয়ায় ইরান এই প্রণালী বন্ধ করে দিতে পারে বলে আশঙ্কা অনেক বিশ্লেষকের। সেক্ষেত্রে বড়সড় ধাক্কা খাবে বৈশ্বিক তেলের বাজার। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি জানিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর নৌবাহিনী ওই মহড়া পরিচালনা করবে। ইরানি কর্মকর্তারা কঠোর হুঁশিয়ারি দিয়ে বলছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো ধরনের হামলা হলে পাল্টা হামলা হবে দ্রুত ও সর্বাত্মক। এদিকে আকস্মিক এই সামরিক মহড়ার ঘোষণায় অপ্রস্তুত মার্কিন বাহিনী। এটি দুর্ঘটনা ও সংঘাত উস্কে দিতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। IRGCকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে মহড়ার নামে কোনো প্রকার অসুরক্ষিত বা বিপজ্জনক সামরিক তৎপরতা মেনে নেবে না তারা। মহড়াকালে মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে ইরানি বিমান বা ড্রোনের উড্ডয়ন কিংবা জাহাজ চলাচলের পথে ইরানি স্পিড বোটের উপস্থিতি বরদাস্ত করা হবে না। এক বিবৃতিতে সেন্টকম সতর্কতা জানিয়ে বলেছে, মার্কিন বাহিনী আঞ্চলিক মিত্র বা বাণিজ্যিক জাহাজের আশপাশে কোনো ধরনের অসুরক্ষিত ও অপেশাদার সামরিক তৎপরতা সংঘর্ষ, উত্তেজনা ও অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াবে। এক প্রকার হুমকি জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বিশ্বের সবচেয়ে প্রশিক্ষিত ও প্রাণঘাতী বাহিনী। তারা সর্বোচ্চ পেশাদারত্ব বজায় রেখে আন্তর্জাতিক নিয়ম মেনেই কার্যক্রম চালিয়ে যাবে। ইরানের IRGCও যেন একই আচরণ করে। রোববার থেকে শুরু হতে যাওয়া ইরানের এই মহড়ার কারণে যেন হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল ও বাণিজ্যিক জাহাজ চলাচলে কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে ব্যাপারেও সতর্কতা জানিয়েছে মার্কিন বাহিনী। এদিকে কেবল জলপথে নয়, এ যাত্রায় যে কোনো মার্কিন হামলার প্রতিক্রিয়া আরও বিস্তৃত পরিসরে দেয়া হবে বলে হুঙ্কার দিয়েছে ইরান। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনের উপদেষ্টা ও ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী শামখানি বলেছেন, আমরা সংঘর্ষের ভৌগোলিক সীমাকে শুধুমাত্র সমুদ্রে সীমাবদ্ধ করছি না, বরং আরও বিস্তৃত ও বৃহৎ পরিস্থিতির জন্য নিজেদের প্রস্তুত করেছি। কড়া হুঁশিয়ারি জানিয়ে শামখানি আরো বলেন, কোন বিদেশি শক্তির চেয়ে এই অঞ্চলের ভূগোল আরো ভালোভাবে জানে ইরান। তার উপর ভিত্তি করেই প্রতিরক্ষা কৌশল নির্ধারণ করা হয়েছে। পারস্য উপসাগর এবং ওমান সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধির মানে এই নয় যে তারা এই অঞ্চলে সর্বোচ্চ ক্ষমতা পেয়েছে। আমরা এই ভূগোল এবং এর ক্ষমতা ভালোভাবে জানি। হিজল জুবায়ের, বাংলাভিশন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির মধ্যেও ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনার জন্য ইরান প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। স্থানীয় সময় শুক্রবার তুরস্ক সফরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে ইরানের কোনো আপত্তি নেই, তবে হুমকির মুখে কোনো আলোচনা হতে পারে না বলে জানান তিনি। ইরানের মিসাইল ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কখনো আলোচনা হবে না বলেও সাফ জানিয়ে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। আরাগচি বলেন, ইরানের জনগণের জন্য যতটা নিরাপত্তা প্রয়োজন ঠিক
ততটাই প্রতিরক্ষা সক্ষমতা সংরক্ষণ ও সম্প্রসারণ করা হবে। প্রতিরক্ষা নিয়ে বিশ্বের কোনো দেশই আপোস করে না উল্লেখ করে শর্ত মেনে আলোচনা না হলে ইরান যুদ্ধের জন্য প্রস্তুত বলে সতর্ক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের আলোচনায় আগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসী তালিকাভুক্ত করার পাশাপাশি পারমাণবিক কর্মসূচিতে নিষেধাজ্ঞা ফের সক্রিয় করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এই প্রেক্ষাপটে ইউরোপের ২৭ দেশের এই সংস্থাকে কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইরান। আরও ৬৬৭ কোটি মার্কিন ডলারের অস্ত্র ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলকে দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। ইরানের সাথে যখন আমেরিকার টানাপোড়েন চরম পর্যায়ে, তখন কোন উদ্দেশ্যে নতুন করে ইসরায়েলকে এত অস্ত্র দিচ্ছে ট্রাম্প প্রশাসন? টার্গেট কি ফিলিস্তিনের হামাস, গাজাবাসী নাকি ইরান? কি বলছেন বিশ্লেষকরা? সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। এবার আরও ৬৬৭ কোটি মার্কিন ডলারের অস্ত্র ফিলিস্তিনি গণহত্যাকারী ইসরায়েলকে দিচ্ছে ঘনিষ্ঠ মিত্র আমেরিকা। এর মধ্যে রয়েছে ৩৮০ কোটি মার্কিন ডলারের ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার, যা দিয়ে গেল ২ বছরেরও বেশি সময় ধরে গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ওপর নৃশংস হামলা চালিয়ে আসছে বর্বর ইসরায়েলি বাহিনী। প্রশ্ন উঠেছে, গেল অক্টোবরে গাজায় যুদ্ধবিরতির পর কেন আবারও মার্কিন অস্ত্র পাচ্ছে ইসরায়েল? কেন যুদ্ধবিরতি কার্যকরের পরও গেল ৪ মাসে গাজায় থামেনি ইসরায়েলি হত্যাযজ্ঞ? হামাসকে নিরস্ত্র করে কি গাজায় নতুন করে আরও বিধ্বংসী হামলা চালানোর পরিকল্পনা করছে ইসরায়েল, নাকি ইরানের ওপর নতুন করে হামলা চালাতে নয়া এই অস্ত্রের চালান দিচ্ছে ট্রাম্প প্রশাসন? মার্কিন প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেই নেতানিয়াহু প্রশাসনকে অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর ইসরায়েলকে অস্ত্র সহায়তা দেয়া হচ্ছে না, বরং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে মার্কিন অস্ত্র কিনছে তেল আবিব। যদিও এর আগে ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির কথা বললেও তেল আবিবে সামরিক সহায়তা হিসেবেই ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ওয়াশিংটন। তবে বারবার আত্মরক্ষার কথা বলে ফিলিস্তিনি হত্যাকারী ইসরায়েলকে নতুন করে দেয়া অস্ত্র যে কোনো হামলা চালাতে নয়, এমনটা মানতে নারাজ বিশ্লেষকরা। তারা বলছেন, নয়া অস্ত্র কেবল ইসরায়েলের সামরিক সক্ষমতা বাড়াতেই নয়, এটি মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতি কি হবে তারও ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে ইরানে হামলার হুমকি দিয়ে যখন মধ্যপ্রাচ্যে বিশাল মার্কিন সামরিক বহর মোতায়েন করছে ট্রাম্প প্রশাসন, ঠিক সে সময় ইসরায়েলকে নতুন করে অস্ত্র দেয়া ইরানের ভূখণ্ডে আঘাতের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। একই সাথে ফিলিস্তিনের গাজায় নতুন করে হামলার পরিকল্পনাও নাকচ করে দিচ্ছেন না বিশ্লেষকরা। গেল ১০ অক্টোবর ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির ২০ দফা পরিকল্পনার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নিরস্ত্রীকরণ, অর্থাৎ গাজায় শান্তি চাইলে অস্ত্র ত্যাগ করতে হবে হামাসকে। চুক্তি অনুযায়ী যুদ্ধবিরতির প্রথম ধাপ এরই মধ্যে শেষ হয়েছে। সব জীবিত ইসরায়েলি জিম্মিও তেল আবিবে ফিরে গেছে সব জিম্মির মরদেহ। তাই নতুন করে হামাস নির্মূলের নামে আবারও গাজায় হামলা চালাতে পারে ইসরায়েল। আর যুদ্ধবিরতির পর আঘাত বন্ধ তো দূরে থাক, বরং প্রতিদিনই চলছে হামলা। গেল ৪ মাসে হামলা চালিয়ে ৫০০রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। তাদের রোজকার হামলায় নতুন করে শনিবার ভোর থেকে গাজার উত্তর পশ্চিমাঞ্চলীয় অঞ্চল আল মাওয়াসিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। এতে ৬ শিশুসহ ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা। তাই ইসরায়েলকে দেয়া নতুন অস্ত্র হামাস দমনের নামে নিরীহ ফিলিস্তিনি হত্যাকে আরও জোরালো করার জন্যই মনে করছেন বিশ্লেষকরা। একই মত মানবাধিকার গোষ্ঠী এবং জাতিসংঘ বিশেষজ্ঞদেরও। তারা বলছেন, যুক্তরাষ্ট্রের শক্তিশালী ক্ষেপণাস্ত্র সহায়তায় গাজায় ভয়াবহ গণহত্যা চালাতে ইসরায়েলকে ইন্ধন জুগিয়েছে। সঞ্জিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ফিলিস্তিনের গাজায় গেল ২ বছরেরও বেশি সময়ে ৭১,০০০-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যার তথ্য স্বীকার করে নিয়েছে ইসরায়েল। শীর্ষ সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে ইসরায়েলের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এই তথ্য প্রকাশ করেছে। এর আগে গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রকাশিত নিহতের সংখ্যার বিষয়ে সন্দেহ প্রকাশ করেছিল ইসরায়েল। নেতানিয়াহু প্রশাসন দাবি করে আসছিল, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হামাসের নিয়ন্ত্রণে থাকায় তাদের দেয়া তথ্য বিশ্বাসযোগ্য নয়। তবে জাতিসংঘ দীর্ঘদিন ধরেই গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের নথিভুক্ত নিহতের সংখ্যা নির্ভরযোগ্য বলে স্বীকৃতি দিয়ে আসছে। সর্বশেষ হিসেবে গাজায় হত্যার শিকার
ফিলিস্তিনির সংখ্যা ৭১,০০০ ছাড়িয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গেল বছরের অক্টোবরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ৫০০রও বেশি ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। গাজা কর্তৃপক্ষের হিসাবে এখনও আরও বহু মানুষ গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক ও যোদ্ধাদের আলাদা করে চিহ্নিত করা না হলেও নিহতদের বেশিরভাগই নারী ও শিশু বলে উল্লেখ করেছে গাজা কর্তৃপক্ষ। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সংঘাতপূর্ণ অঞ্চল বেলুচিস্তানের সন্ত্রাসী হামলায় ১০ নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। পাল্টা অভিযানে ৬৮ সন্দেহভাজন সন্ত্রাসীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানায়, শুক্রবার ভারত সমর্থিত সন্ত্রাসী বাহিনী ফিতনা আল হিন্দুস্তান বেলুচিস্তানের ১২টি স্থানে এই হামলা চালায়। এরপরই সন্দেহভাজন হামলাকারীদের ধরতে অভিযান চালায় পাক বাহিনী। হামলার পরপরই কোয়েটা, সিব্বি ও চমন অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া প্রদেশের সব সরকারি হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে নিহত নিরাপত্তা কর্মীদের প্রতি শোক জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সন্ত্রাসীদের ধরতে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মাহসিন নকভি। কোয়েটায় একটি বিস্ফোরণ স্থল পরিদর্শন করে নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগদি। এর আগে বৃহস্পতিবারও বেলুচিস্তানের হারনাই ও পাঞ্জগুর এলাকায় নিরাপত্তা বাহিনীর আলাদা ২ অভিযানে ৪১ বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছিলেন। পাক সেনাবাহিনী জানায়, ২৯ জানুয়ারি সেই অভিযানে সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ছাড়াও গেল ডিসেম্বরে ব্যাংক ডাকাতির লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা নেওয়ার পর থেকে পাকিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী তৎপরতা বেড়েছে বলে দাবি করেছে পাক সরকার। তবে বেলুচিস্তানে সহিংসতার জন্য বরাবরই ভারতের মদদকে দায়ী করে আসছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রের রাস্তায় এখন শুধু বিক্ষোভ নয়, একটা গভীর প্রশ্ন উঠে আসছে। রাষ্ট্রের ক্ষমতার সীমা কোথায় আর মানবাধিকারের জায়গাটাই বা কোথায়? যুক্তরাষ্ট্রের যে সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসকে একসময় বলা হতো নিরাপত্তার প্রতীক, আজ সেটাই হয়ে উঠেছে ভয়, বিতর্ক আর ক্ষোভের কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক অভিযানে প্রাণহানির ঘটনার পর দেশ জুড়ে শুরু হয়েছে প্রতিবাদ। উঠছে সংস্থাটি বিলুপ্ত করার দাবিও। কি এই আইসি? কেন এত বিতর্ক? আর কিভাবে এটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে স্পর্শকাতর ইস্যুতে পরিণত হলো? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে আইসের বিরুদ্ধে যে বিক্ষোভ ও প্রতিবাদ আন্দোলন শুরু হয়েছে তা দেশটির জন্য একটি বড় জাতীয় সংকটের রূপ নিয়েছে। এটি আর শুধু অভিবাসন নীতির প্রশ্ন নয়, এটি যুক্তরাষ্ট্রের মানবাধিকার, নাগরিক নিরাপত্তা, রাষ্ট্রীয় ক্ষমতার সীমা এবং সরকারের নৈতিক অবস্থান নিয়েও গভীর বিতর্ক তৈরি করেছে। আর তাই আন্দোলনকারীরা এই সংস্থাটি পুরোপুরি বিলুপ্ত করারও দাবি তুলেছেন। আইস হচ্ছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা। এর পুরো নাম ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। এটি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি বা ডিএইচএস এর অধীনে পরিচালিত হয়। ২০০১ সালে ৯/১১ হামলার পর যুক্তরাষ্ট্রে জাতীয় নিরাপত্তা কাঠামো নতুন করে সাজানো হয়, যার অংশ হিসেবে ২০০৩ সালে আইস গঠিত হয়। তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ প্রশাসনের সময় হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে এই সংস্থার জন্ম হয়। আইসের কাজ মূলত অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ, অবৈধভাবে বসবাসকারী ব্যক্তিদের শনাক্ত করা, আটক করা এবং প্রয়োজনে দেশ থেকে বহিষ্কার বা ডিপোর্ট করা। পাশাপাশি তারা মানব পাচার, জাল কাগজপত্র, সীমান্ত অপরাধ, সন্ত্রাসবাদ সম্পর্কিত তদন্তেও যুক্ত থাকে। এমন তথ্য আইসের অফিসিয়াল ওয়েবসাইটে উল্লেখ রয়েছে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থার ক্ষমতা এতটাই বিস্তৃত হয়েছে যে অনেক ক্ষেত্রেই তা সাধারণ মানুষের কাছে ভয় ও আতঙ্কের প্রতীক হয়ে উঠেছে। ডোনাল্ড ট্রাম্পের চলতি শাসনামলে আইসের ভূমিকা আরও কঠোর হয়েছে। বিবিসির বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসন আইসকে কার্যত অভিবাসন দমনের প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। জিরো টলারেন্স নীতির আওতায় অপরাধী নিরপরাধী না দেখে অভিবাসীদের আটক ও বহিষ্কারের অভিযান শুরু হয়। সমালোচকদের ভাষায় আইস এখন একটি প্রশাসনিক সংস্থা থেকে এক ধরনের ভীতিকর রাষ্ট্রীয় শক্তিতে রূপ নিয়েছে। সাম্প্রতিক বিক্ষোভের মূল বিস্ফোরণ ঘটে কয়েকটি ভয়াবহ ঘটনার পর। আল জাজিরা ও বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মিনিয়াপলিসে আইসের অভিযানের সময় এক আমেরিকান নারীকে গুলি করে হত্যা করা হয়। একই সময়ে আরেক অভিযানে এক তরুণীও প্রাণ হারান। সরকারি ভাষ্যে বলা হয়, আত্মরক্ষার প্রয়োজনে গুলি ছোড়া হয়েছে, কিন্তু প্রত্যক্ষদর্শী ও ভিডিও ফুটেজ আইসের সে বক্তব্যকে প্রশ্নবিদ্ধ করে।
এই ঘটনাগুলোই দেশজুড়ে বিক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয়। আন্দোলনকারীদের মতে আইস এখন শুধু অভিবাসীদের বিরুদ্ধে নয়, সাধারণ নাগরিকদের নিরাপত্তার জন্যও হুমকি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সংস্থাটি ট্রাম্প প্রশাসনের একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে, যার মাধ্যমে অভিবাসন ইস্যুকে ভোটের রাজনীতিতে রূপ দেওয়া হয়েছে। মাদার জোনসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এই নীতির মাধ্যমে একটি ভয়ভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে রাষ্ট্রীয় শক্তি সাধারণ মানুষের জীবনে সরাসরি হস্তক্ষেপ করছে। সরকার অবশ্য আইসের পক্ষে অবস্থান নিয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বলছে তারা আইনের শাসন ও জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য কাজ করছে। এ তথ্য আল জাজিরা ও রয়টার্সে প্রকাশিত বক্তব্যে উঠে এসেছে। তবে সমালোচকরা বলছেন, নিরাপত্তার নামে মানবাধিকার লঙ্ঘন কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। যুক্তরাষ্ট্রে আইস বিরোধী এই আন্দোলন শুধু অভিবাসী ইস্যু নয়, এটি হয়ে উঠেছে রাষ্ট্র বনাম জনগণ, ক্ষমতা বনাম মানবতা এবং আইন বনাম ন্যায়ের লড়াইয়ের প্রতীক। এই আন্দোলনের ভবিষ্যৎ কি হবে তা এখনও স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের মতে একটি বিষয় নিশ্চিত, আইস এখন আর শুধু একটি সরকারি সংস্থা নয়, এটি যুক্তরাষ্ট্রের সমাজ ও রাজনীতির সবচেয়ে বিতর্কিত প্রতীকে পরিণত হয়েছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।